আমি ফায়ার নই, আমি ওয়াইল্ড ফায়ার। হ্যাঁ, আল্লু অর্জুনের পুষ্পাতে মেতে উঠেছে গোটা ভারতবর্ষ। কিন্তু আপনি কি জানেন এই পুষ্পা মুভিটি কাকে উদ্দেশ্য করে বানানো, কার অনুপ্রেরণায় এটা তৈরি? সেটা কি জানতে চান? যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারতবর্ষের 40 বছর ধরে জঙ্গলকে যিনি রাজত্ব করেছেন, 150 কোটি চন্দন কাঠের মালিক, 20 কোটির সম্পত্তি, যিনি খুন করেছেন 190 জনকে, যার মধ্যে বাদ যায়নি কোনো পুলিশ অফিসার, সাধারণ কর্মচারী, কোনো ফরেস্ট রেঞ্জের অফিসার। হ্যাঁ, যাকে ধরতে ভারত সরকারকে খরচ করতে হয়েছিল 220 কোটি টাকা। এমনকি তামিলনাড়ু এবং কর্ণাটক সরকারকে ঘোষণা করতে হয়েছিল জীবিত অথবা মৃত যিনি তাকে ধরে দেবেন তিনি পাবেন 5 কোটি টাকা। কর্ণাটক, তামিলনাড়ু তথা ভারতবর্ষের জঙ্গলের ত্রাস সেই বীরাপ্পান। বীরাপ্পান নামটা শুনলেই যেন একটা ত্রাসের সঞ্চার হয়। বীরাপ্পান জন্ম 1952 সালের 18ই জানুয়ারি কর্ণাটকের রঘুনাথপুর গ্রামে। যে বীরাপ্পান বাবা ছিল একজন পশু পালক, ছিল গরিব মানুষ, যেটাকে বীরাপ্পান মেনে নিতে পারেননি। গরিব হয়ে থাকাটাকে বীরাপ্পান ঘৃণ্যতার সমান মনে করতেন। তার পছন্দ ছিল তার কাকা, কারণ তার কাকা ছিল চোরা চালাইকারী। কাকার হাত ধরেই সমস্ত জঙ্গল ঘুরে বেড়ানো। 10 বছর বয়সেই সমস্ত জঙ্গল তার নখদর্পণে। 12 বছর বয়সে স্বীকার করলেন একটা আস্ত হাতি শোরগোল পড়ে গেল সমস্ত কর্ণাটকের জঙ্গল জুড়ে। 17 বছর বয়সে করলেন প্রথম খুন। 18 বছর বয়সে তৈরি করলেন তার নিজের দল, যেখানে রাখলেন 100 জন লোককে, যারা তার হয়ে চোরা কারবার করার জন্য। বীরাপ্পানের প্রথম যে ব্যবসাটা ছিল হাতি, হাতির দাঁত। তিনি মেরেছিলেন 2000 হাতিকে, এবং সেই হাতির দাঁতগুলোকে বিদেশে রপ্তানি করতেন। তখন যথেষ্ট হয়ে উঠল কর্ণাটক এবং তামিলনাড়ু সরকার, নিষেধাজ্ঞা জারি করে দিলেন সেই হাতির দাঁতের উপর। তখন বিপদে পড়লেন বীরাপ্পান। কি করা যায়, নতুন ব্যবসা খুঁজতে লাগলেন। নতুন ব্যবসা খোঁজার উদ্দেশ্যে শুরু হলো চন্দন কাঠের ব্যবসা। চন্দন কাঠ, যেটাই আমাদের পুষ্পা মুভির অন্যতম একটা বিষয়। লাল চন্দন, যার মূল্য কিন্তু প্রচুর বেশি, বিদেশে প্রচুর চাহিদা। প্রায় 1 কেজির মূল্য 12 থেকে 18 হাজার টাকা। তখন বীরাপ্পান চালু করলেন সেই লাল চন্দন কাঠ বিদেশে রপ্তানি করতে। কেউ তাকে ধরতে পারছে না, সমস্ত পুলিশ প্রশাসন সবাই হার মেনে যাচ্ছে। তখন এগিয়ে এলো একটা আইএফএস অফিসার, শ্রীনিবাস। শুরু হলো বীরাপ্পান আর শ্রীনিবাসের খেলা। তখন কিছু অন্য চোরাচালানকারী দল সেই শ্রীনিবাসনকে ইনফরমেশন দিতে লাগলো। তখন একের পর এক ভয়াবহ হয়ে উঠলেন বীরাপ্পান, খুন করতে লাগলো সেই সমস্ত চোরাচালানকারীদের। তাদের তো খুন করলেনই, এমনকি ফরেস্ট রেঞ্জ অফিসার, অনেক পুলিশ অফিসারকে পর্যন্ত তিনি খুন করতে লাগলেন। তখন শুরু হলো শ্রীনিবাসনের আর নতুন খেলা। তখন শ্রীনিবাসন করলেন কি, সেই সমস্ত আশপাশের গ্রামগুলোতে প্রচুর উন্নয়নমূলক কাজ করতে লাগলেন, স্কুল করতে লাগলেন, নলকূপ তৈরি করতে লাগলেন, অনেক সেবামূলক কাজ করতে লাগলেন। তখন সেই গ্রামবাসীদের প্রিয় হয়ে উঠলেন আইএফএস অফিসার শ্রীনিবাসন। তখন তাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতে লাগলো। কালেক্ট করে চোপাট হতে লাগলো বীরাপ্পানের সেই ব্যবসা, একের পর ব্যবসা। ব্যবসা যখনই তার মন্দা যাচ্ছে, বীরাপ্পান ক্ষেপে উঠলেন। তখন আরো ক্ষেপে উঠলেন যখন তার বোন আত্মহত্যা করলো। তিনি জানতে পারলেন তার বোনের সাথে নাকি শ্রীনিবাসনের একটা অবৈধ সম্পর্ক ছিল, এবং তার বোনের যে সন্তান, সেই সন্তানকে স্বীকার করতে রাজি নয় আইএফএস অফিসার শ্রীনিবাসন। তখন কি করে এই শ্রীনিবাসনকে মারা যায় সেটাই ভাবতে লাগলেন বীরাপ্পান। তখন একদিন তার ভাইকে পাঠালেন শ্রীনিবাসনের কাছে, যে তার দলের কাউকে ধরা চলবে না, কিন্তু বীরাপ্পান আত্মসমর্পণ করবে।
এটাই ছিল তার মাস্টার প্ল্যান। শ্রীনিবাসন সমস্ত কিছু ভুলে একাই চলে গেলেন বীরাপ্পানকে ধরতে। সেখানেই শ্রীনিবাসনের মন্ডু আর ধরকে আলাদা করে দিল। সেই মন্ডুটাকে নিয়ে নাকি 3 দিন খেলা করেছিল বীরাপ্পান। নরখাদকের মতো মৃত্যুর উল্লাসে মেতে উঠল, আরো ভয়াবহ হয়ে উঠল, এবং তার বডিটাকে থানায় পাঠিয়ে দিল। এতটাই ছিল বীরাপ্পানের ভয়াবহ। এই বীরাপ্পানের ভয়াবহে সমস্ত গ্রামবাসী, সমস্ত কর্ণাটক, সমস্ত তামিলনাড়ু রাজ্য ভয়ে ত্রতষ্ট হয়ে থাকত। 1991 সালে শ্রীনিবাসনের নৃশংস মৃত্যুর পর নড়ে চড়ে উঠে বসলো তামিলনাড়ু এবং কর্ণাটক সরকার। তারা তৈরি করলো স্পেশাল টাস্ক ফোর্স। কিন্তু এই স্পেশাল টাস্ক ফোর্স কিছুই করতে পারলো না বীরাপ্পানের। বীরাপ্পানের নৃশংসতা বেড়েই চলল। তখন স্পেশাল টাস্ক ফোর্সের সাথে যুক্ত হলো বিএসএফ। বিএসএফ আসার পরে তারা প্রথমে 19 জনকে ধরলো, তারপর 18 জন বীরাপ্পানের সদস্যকে এনকাউন্টার করলো। এতেও কিন্তু দমানো গেল না বীরাপ্পানকে। অনেকটা সময় চলে গেল। 2002 সাল, তামিলনাড়ুতে নতুন পালাবদল হলো। মুখ্যমন্ত্রী হলেন জয়ললিতা। জয়ললিতা আসার পরে তিনি চাইতেন না বীরাপ্পান ক্ষমতা বাড়ুক। তাই তিনি নিযুক্ত করলেন একজন নতুন আইএফএস অফিসারকে, বিজয় কুমার। বিজয় কুমার খুঁটিনাটি সমস্ত ইনফরমেশন নিতে লাগলেন এই বীরাপ্পান কিভাবে মারা যায়। নিযুক্ত করলেন 2 জন ইনফরমারকে। এই 2 জন ইনফরমেশন দিল যে বীরাপ্পান 2004 সালের 18ই অক্টোবর তার চোখের ছানি অপারেশন করতে যাবেন। সেই ইনফরমেশন মেতো তারা একটা প্ল্যান তৈরি করলেন, যে প্ল্যানের নাম রাখলেন কোকন। ঠিক হলো যে বীরাপ্পান একটা অ্যাম্বুলেন্স করে যাবেন। সন্ধ্যাবেলা 2004 সালের 18ই অক্টোবর বীরাপ্পান অ্যাম্বুলেন্স করে যাচ্ছেন, তার সাথে 3 জন সঙ্গী, এবং অ্যাম্বুলেন্সটা রেখেছেন বোমা, বন্দুক, সমস্ত কিছুই। কিন্তু বিজয় কুমার স্থির করলেন যে ড্রাইভার এবং আর 2 জনকে, যারা ছিল বিজয় কুমারের লোক। কিছু দূর যাওয়ার পরে অ্যাম্বুলেন্সটাকে আটকে ধরলো একটা ট্রাক। সবাই রেডি, অ্যাম্বুলেন্সের আলো জ্বলছে। তখন সিগন্যাল এলো, তার সাথে সাথে ড্রাইভার ব্রেক কষলেন, সঙ্গে সঙ্গে ছিটকে গেলেন ড্রাইভার এবং 2 জন সঙ্গী। সেই অ্যাম্বুলেন্সের মধ্যে রইলেন বীরাপ্পান আর তার 3 জন সঙ্গী। সাথে সাথে বিজয় কুমার ইনফর্ম করলেন, স্যালেন্ডার হও, না হলে গুলিতে মরো। বীরাপ্পান কিন্তু দমার পাত্র নয়, শুরু করলেন গুলি। চললো 20 মিনিট গুলির লড়াই। কিন্তু সেখানে কিছুক্ষণ পর গুলি থেমে গেল। অনেক রাউন্ড ফায়ার করলো গুলি, তাতে মৃত্যু হলো বীরাপ্পানের। জঙ্গলের তাস কর্ণাটক, তামিলনাড়ু তথা ভারতবর্ষের অসহায়ভাবে মৃত্যুবরণ। বীরাপ্পানের মৃত্যুতে খুশি সমস্ত কর্ণাটক, তামিলনাড়ু। অকাল দীপাবলি হলো, মিষ্টি বিতরণ হলো সমস্ত কর্ণাটক এবং তামিলনাড়ু জুড়ে। এইভাবেই সমাপ্ত হলো এই বীরাপ্পান, জঙ্গল দস্যু বীরাপ্পানের। এটাই হয়তো পুষ্পা মুভির আসল অনুপ্রেরণা। নমস্কার।